দেখুন, আবার বলছি, কিশোর হালদার স্টুডিওতে আছেন। উনি একা কিন্তু নন, বহু প্রমোটার এবং ব্যবসায়ীর পরপর অভিযোগ জমা পড়ছে। ইনফ্যাক্ট যে অভিযোগগুলো সামনে আসছে তার একটা বড় অংশ, সেই অভিযোগপত্র কিন্তু জমা পড়েছিল তৃণমূল আমলে। নতুন অভিযোগও আছে, আমি পরপর আসব। অভিযোগের সংখ্যা কাল 10 ছাড়িয়ে গেছে। ধরুন, অভিজিৎ সাহা বলে একজন প্রমোটার, তার অভিযোগের ভিত্তিতে দেবরাজ গ্রেফতার হলেন। অভিযোগপত্রে এই অভিজিৎ লিখছেন, দীর্ঘদিন কাজ বন্ধ থাকার কারণে এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে বাধ্য হয়ে প্রায় 2 মাস আগে আমি দেবরাজ চক্রবর্তীকে 30 লক্ষ টাকা এবং মনীষ মুখার্জিকে 5 লক্ষ টাকা প্রদান করি যাতে আমাদের কাজ পুনরায় শুরু করা যায়। টাকা দেওয়ার পর আমি পুনরায় কাজ শুরু করি, কিন্তু কিছুদিন পর আবারও তারা অতিরিক্ত টাকা দাবি করতে থাকে। আমি সেই টাকা দিতে অসমর্থ হলে তারা পুনরায় আমায় ভয়ভীতি প্রদর্শন করে এবং কাজ বন্ধ করে দেয়। শুধু এইটুকু নয়, অভিযোগ কিন্তু আরও। ধরুন, 26-এর বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনকে দেয়া অদিতি মুন্সির সম্পত্তির হলফনামা অনুযায়ী অদিতি মুন্সি 1,42,84,000 টাকা এবং দেবরাজ চক্রবর্তী 34,65,000 টাকার অস্থাবর সম্পত্তির মালিক। অথচ এই দম্পতি গাড়ি কিনছেন নাকি 70 লক্ষ টাকা দিয়ে। এমন অসঙ্গতির অভিযোগ অসংখ্য। এবং আজ ইডি এই বিষয়ে একেবারে সরাসরি তদন্তে নেমে পড়ল। ইডি দেখছে এই তোলাবাজির টাকা হাওয়ালার মাধ্যমে কোথায় কোথায় পাঠানো হয়েছে, কালো টাকা সাদা করতে কোনো শেল কোম্পানি খোলা হয়েছে কিনা, এবং অবশ্যই মানি লন্ডারিং হয়েছে কিনা, এবং আরও কোন কোন প্রভাবশালী এই র্যাকেটটার সঙ্গে যুক্ত আছে। বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীমের কাছে এবার শুনবো যে কোন দিকে যেতে পারে এই মামলায়। দেখুন, ইডি পিএমএলএ অ্যাক্টে যেখানে প্রসিড অফ ক্রাইম রয়েছে সেখানে তদন্ত করবে। হ্যাঁ, এই যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অলরেডি ইডি তদন্ত করছে, সিবিআই তদন্ত করছে। আমি যখন এর আগে বলছিলাম না যে সেই সময় দাঁড়িয়ে যে সেই সময় যেহেতু তারা ক্ষমতায় ছিলেন, ফলে তদন্ত বিভিন্ন সময় প্রতিহত করার জন্য তারা বিভিন্ন রকম পদ্ধতি অ্যাডপ্ট করতেন। তার মধ্যে একটা অন্যতম পদ্ধতি ছিল যে যারা তদন্ত করছে সেই তদন্তকারী আধিকারিকদের উপর চাপ সৃষ্টি করা, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা। এটা একরকম। এই যে বলছিলেন কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ট্রায়াল সম্পূর্ণ হয়নি, ওই দোষী সাব্যস্ত হয়নি। আরে যদি দেখা যায় যে কারোর বিরুদ্ধে ট্রায়াল স্টার্ট করবে, সে রাজ্য সরকারি কর্মচারী বা সে মন্ত্রী আধিকারিক, তার বিরুদ্ধে কিন্তু তদন্ত শুরু করার জন্য যে অনুমতিটা, মানে সরি মাফ করুন, ট্রায়াল শুরু করার অনুমতি কখনো পাওয়া যেত না। তারপরে বলি, শুধু তাই নয়, প্রত্যেকটা ক্ষেত্রে কোর্টের নির্দেশে যখন এজেন্সি দায়িত্ব পাচ্ছে, প্রত্যেকটা স্তরে লোয়ার কোর্ট, তারপরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে গিয়ে বা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গিয়ে রাজ্য আটকানোর চেষ্টা করেছে। ওটাই আসছি। দেখুন, এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা বলছে তো, এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তদন্ত করতে করতে মিউনিসিপ্যালিটি স্ক্যামের ডকুমেন্ট উঠে এলো। সেটাকে আটকাতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সেটাতে এগ্রিভকে সেই সময়ে রাজ্য সরকার তারা চলে গেল আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত। দেখুন, এর আগে আপনারা বারবার বলতেন না যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এটা হচ্ছে, সেটা ছিল ওই শিক্ষক নিয়োগ দুর্নীতিগুলো। এটা হচ্ছে কি বলুন তো, দুর্নীতির একটা কর্পোরেট মডেল। আর এই যে দেবরাজের মতো লোকেরা বা অন্যান্য তৃণমূল কংগ্রেসের লোকেরা যারা দেখবেন, তাদের কিন্তু একটা সোর্সের দুর্নীতি না, প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি, এই যে প্রমোটারদের কাছ থেকে টাকা নেওয়া, এটা মাল্টি সোর্স দুর্নীতি এবং তার একটা কর্পোরেট মডেল বানিয়েছিল। প্রাতিষ্ঠানিক, পারিবারিক কি নয় বলো। এবং শুধু এই মাল্টি সোর্স মডেলটা দেখুন, এরা কি করেছে, রাজনীতিটাকে ব্যবহার করেছে এই টাকা আদায়ের মাধ্যম হিসেবে, এই প্ল্যাটফর্ম হিসেবে, এবং এটা একটা কর্পোরেট মডেল দিয়েছিল। এই যে বলছেন না যে প্রতিটি জেলায় এর ডান হাত, উত্তর 24 পরগনা একটা দেবরাজ পাবেন, বীরভূমে আরেকজনকে পাবেন, নদিয়ায় আরেকজনকে ইজারা দেওয়ার মতো। মানে আগেকার দিনে ওই যে যখন জমিদারি দেওয়া হতো না, যে এই অঞ্চলটি তোমাকে জমিদারি দেওয়া হলো, ওখান থেকে তুমি সমস্ত ফসলের মূল্য নিয়ে তারপরে তুমি সেটা পাঠিয়ে দেবে, মনসবদারি প্রথা। ফলে এই প্রথা কিন্তু শুরু করেছিল এবং এটা এই স্ট্রাকচারটা মানে অত্যন্ত সুগঠিতভাবে তৈরি হয়েছিল। এখন যদি ইডিকে তদন্ত করতে হয়, এই প্রতিটি ক্ষেত্রে তদন্ত করতে হবে। আপনি যদি দেখেন না, ওই যে ধরুন একটা নিয়োগ দুর্নীতির মামলায় এখনো সম্পূর্ণ হলো না, এই যে ধরুন এই যে গোটা রাজ্য জুড়ে যেভাবে যারা প্রমোটার তাদের কাছ থেকে যেভাবে টাকা আদায় হয়েছে, এই স্কোয়ার ফুট প্রতি বলছিলেন কত টাকা, 450 টাকা করে।
কোনো জায়গায় এটা রেট হচ্ছে 500 টাকা, কোনো জায়গায় রেট হচ্ছে 1000 টাকা পর্যন্ত। এবং আমি বারবারই বলি যে যদি তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় না থাকতো, এই গোটা কলকাতা শহরে প্রতিটি ফ্ল্যাটের স্কোয়ার ফিট প্রতি মূল্য 1000 টাকা অন্ততপক্ষে কম হতো। তার কারণে যে 450 টাকা নিয়েছে, এরপরে শুধু 450 টাকা একবার দিতে হবে, তার সঙ্গে দেখুন ইট, বালি, পাথর, শিক কাদের কাছ থেকে নিতে হবে? ওদের নির্বাচিত ব্যক্তিদের কাছ থেকে। ফলে এই যে মূল্যগুলো সেগুলো কার কাছ থেকে পুরোটা আসে? বলো, তাদের গুণমান নিয়ে প্রশ্ন তোলা যাবে না, যা খুশি কোয়ালিটি দেবে। এবার সেই আলটিমেট সেটাকে সেই মূল্যটা চুকাতো কে? যে মানুষটি ফ্ল্যাট কিনছে, কারণ উনি তো কোথা থেকে পাবেন? যাকে ফ্ল্যাট বিক্রি করবেন সেই মূল্যটা তো তার সঙ্গে অ্যাড করবেন, অ্যাড করে ওনার লভ্যাংশ অ্যাড করে তারপরে সাধারণ মানুষের কাছে সেই টাকাটা আদায় হবে। ফলে এই যে টাকাগুলো আলটিমেট সাধারণ মানুষের টাকা, যেটা প্রমোটারের কাছ থেকে নেওয়া হয়েছে, চাকরি দুর্নীতির নাম করে নেওয়া হয়েছে। ইভেন আপনি বলছেন না অটো রিক্সা, একটা অটো রিক্সার দাম কত হতে পারে? 3 লাখ, 4 লাখ। আপনি জানেন, আমাকে এই কয়েকদিন আগে মধ্যমগ্রাম থেকে কয়েকজন এসেছিলেন, তারা কি বললেন জানেন? একটা অটো রিক্সা, একটা মাত্র 3 কিলোমিটারের রুটে চলে, একটা অটো রিক্সার মূল্য হচ্ছে 15 লক্ষ টাকা। মাই গড। পারমিট, হ্যাঁ, মানে কিসের জন্য? রুটের পারমিট সমেত বাহন। এবং শুধু তাই না, সেই 15 লক্ষ টাকার মধ্যে একজন নেতার নাম করে বললেন সে ডিরেক্ট 5 লক্ষ টাকা নিত। তাহলে এবার সেই রুটে যদি 500টা অটো চলে বা 300টা অটো চলে, বুঝতে পারছেন সেই নেতা কত টাকা করে তুলতো? এবং শুধু সেখানে ক্ষান্ত থাকেননি, পার ডে সেই প্রতিটি অটো থেকে 100 টাকা করে তাই সেই নেতাকে দিতে হতো। এই হচ্ছে তাদের ইনকামের সোর্স। নেতার নামটা কি? মধ্যমগ্রাম নেতার নাম যাই হচ্ছে বলে গেছে। আরে অনির্বাণের এই কৌতূহল 15 বছর হয়নি, এখন কিন্তু হয়েছে, ভাল লাগছে। কিন্তু এই নামগুলো সামনে আসা দরকার তো বটেই, আমি একমত অনির্বাণের সঙ্গে। আমি এইখানে আমার পরের প্রতিবেদন আবার বলছি, আজকে এর তদন্তে ইডি ঢুকলো। ঠিক কি কি অভিযোগের ভিত্তিতে দেখুন। দেবরাজ চক্রবর্তীর অনুগণীরা আমার বাড়ি ভাঙচুর করছে, আমি সুসাইড করার মতন পরিস্থিতি করে দিয়েছে পুরো। তোলাবাজি, হুমকি, প্রতারণা, কোটি কোটি টাকার রহস্যজনক লেনদেন। ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়। রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে গ্রেফতার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই নেতা। এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে টাকা নয় ছয়ের অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নামল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। মূলত যেটা ইডি সূত্রের খবর, ইতিমধ্যেই তারা কিন্তু এফআইআর করেছেন এবং এফআইআর করে যে অভিযোগকারীরা রয়েছে, যাদের অভিযোগ, তাদের সঙ্গে ইতিমধ্যেই কিন্তু ইডি আধিকারিকরা কথা বলছেন, তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে। এবং যে অভিযোগ রয়েছে সেখানে প্রাথমিকভাবে যেটা ইডি সূত্রের খবর, একটি সিন্ডিকেটের কথা উঠে আসছে। অর্থাৎ শুধুমাত্র দেবরাজ চক্রবর্তী নয়, একটা সিন্ডিকেট অ্যাক্টিভ ছিল, যার মাথায় কিন্তু দেবরাজ চক্রবর্তী তিনি ছিলেন। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ জানিয়েছিলেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। এছাড়াও প্রতারণা, তোলাবাজি সহ আরো ভুরি ভুরি অভিযোগ রয়েছে দেবরাজ চক্রবর্তী ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে। আমি যখন কিনেছিলাম তখন লিফট হয়নি, যখন লিফট হয়েছে তখন ও ফ্ল্যাটটা দিতে চাইছিল না। আমি দেবরাজ অদিতির কাছে গেছি, বলছি আমি দেখছি বলে উল্টো ওদের কাছ থেকে পয়সা খেয়ে আমাকে ফ্ল্যাটটা দেওয়ানো হয়নি এই দেবরাজ অদিতি। সমস্ত অভিযোগের প্রেক্ষিতে দায়ের হওয়া এফআইআর গুলিকে সামনে রেখে বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদের বিরুদ্ধে ইসিআইআর রুজু করে তদন্ত শুরু করেছে ইডি। সূত্রের খবর, ইডি জানতে চায় প্রতারণা, তোলাবাজির এই বিপুল অঙ্কের টাকা কোথায় গেল। শুধুই কি দেবরাজ চক্রবর্তী, নাকি নেপথ্যে কোনো প্রভাবশালী যোগ রয়েছে? দেবরাজের হয়ে কার কাছে পৌঁছতো এত টাকা? তোলাবাজির কোটি কোটি টাকা কিভাবে ঘোরানো হয়েছে? কোনো শেল কোম্পানি খোলা হয়েছিল কি, নাকি হাওয়ালার মাধ্যমে পাচার করা হয়েছে? এই টাকা দিয়ে কোনো বেনামি সম্পত্তি কেনা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। দেবরাজ এই টাকাটা নিয়ে কি করতেন এবং দেবরাজ এই টাকার 75% ওনাদের টিমের ডক্ট্রিন অনুযায়ী, তৃণমূলের নিয়ম অনুযায়ী, এই 75% কাকে দিয়ে বাকি 25% নিজে ভোগ করতেন, নাকি 100%ই নিজের কাছে রাখতেন, এই সবগুলো এবারে আসবে। আশা করি তদন্তে প্রকাশিত হবে। কে ছিলেন, কে গলা দিতে চাইছেন না, কার গলার স্বর আসছে না, গলার স্বর এসে গেলে কি এই দেবরাজদের সুবিধে বা অসুবিধে কিছু হবে, সেগুলো মানুষের মনে প্রশ্ন উঠছে, উত্তর পাওয়া যাবে আশা করি। প্রথমে কোটি কোটি টাকাটা রটে না, সেটা আমি জানি না, মানে এটা কতটা গিয়ে সত্যি দাঁড়ায়। যদি অন্যায় থাকে, চুরির টাকা থাকে, বিপুল টাকা থাকে, অবৈধ সোর্স থাকে, তাহলে সেটা নিশ্চয়ই দোষ। কিন্তু প্রথমে যেটা রটি দেওয়া হয়, একটা বিরাট রটান রটে যায় এবং তার তখন সমস্ত যত চিল শকুন আছে তার শত্রু, তারা সবাই এসে তখন তার ঘাড়ে যার রাগ ঢালতে থাকে, সেটাও আবার ঠিক না।
গত বছর ভোট পরবর্তী হিংসা মামলাতেও সিজিও কমপ্লেক্সে ডেকে দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এবার তার বিরুদ্ধে তদন্তে নামলো আর এক কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রকাশ সিনহা, আশাবুল হোসেন ও ময়ূর ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই অনুষ্ঠানের এইটুকু দেখে কেউ যদি ভাবেন যে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ শুধু ওই হুমকি, তোলাবাজি আর বিপুল পরিমাণ সম্পত্তিতে সব আবদ্ধ আছে, তার বেশি কিছু নয়, তিনি সম্পূর্ণ ভুল ভাবছেন। কারণ 2021 সালে ওই ভয়ঙ্কর পোস্টপোল ভায়োলেন্সে এই দেবরাজ চক্রবর্তীর নাম জড়িয়েছিল। একাধিক ঘটনা যেহেতু তরুণজ্যোতি বলে দিল, আমি আর রিপিট করছি না। সিবিআই দেবরাজকে এই মামলাগুলোতে দীর্ঘ জেরাও করেছিল। এমনকি প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে অন্যতম মূল অভিযুক্ত ছিল এই কীর্তিমান ভাইপো সহযোগী। আপনাদের মনে পড়বে যে এই অনুষ্ঠানেই দেখিয়েছিলাম সেই সময় সিবিআই দেবরাজের একাধিক আস্তানায় তল্লাশি চালিয়ে 15টা অ্যাডমিট কার্ড উদ্ধার করেছিল, যা কেন দেবরাজের অফিসে এলো, কি করে এলো, তার কোনো সন্তোষজনক উত্তর কিন্তু দেবরাজ চক্রবর্তী দিতে পারেনি। শুধু তাই নয়, সরকারি চাকরিতে বদলি সংক্রান্ত বহু নথি সিবিআই উদ্ধার করে দেবরাজের কাছ থেকে। আমার অবশ্যই আবার প্রশ্নটা থাকবে যে সিবিআই এতদিন কি ঘুমোচ্ছিল? কি হলো তারপর? তার কোনো ফলো আপ আমার অন্তত জানা নেই। আমার পরের বক্তা অধ্যাপক শুভময় মৈত্র। কিন্তু শুভময়দার কাছে আমার প্রশ্নটা থাকবে সম্পূর্ণ উল্টো দিক থেকে, নৈতিকতার প্রশ্ন। আমি ধরে নিচ্ছি যে দেবরাজ চক্রবর্তী খুব খারাপ, খুব, কিন্তু বাংলার রাজনীতিতে এহেন দেবরাজদের বাজার দর ক্রমশ বাড়ছে, ক্রমশ বেড়েছে। প্রথমে দেখুন, দেবরাজ চক্রবর্তী প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসুর আত্মসহায়ক ছিল। সেখান থেকে কেন সরল, তার পেছনেও দুর্নীতি তরুণ বলেছে, আমি সেটা জানি না, খোঁজ নেব। কিন্তু সেইখান থেকে রাখুন যে 2015 সালের 15ই সেপ্টেম্বর দেবরাজ কংগ্রেসে জয়েন করছে, অধীর চৌধুরীর হাত থেকে পতাকা নিচ্ছে। আমি আর্কাইভেই দেখছিলাম একটা অনুষ্ঠানে একেবারে সাষ্টাঙ্গে অধীর চৌধুরীকে প্রণাম করে দেবরাজ বলছে, কোট আন কোট, আমি কোনোদিন তৃণমূলের কাছে নতজানু হব না। ভাবুন, বাপ রে বাপ। অধীর চৌধুরী খুব স্বাভাবিকভাবেই এই দেবরাজ চক্রবর্তীকে টিকিট দিল বিধাননগর পুরসভার ভোটে। জিতে 6 মাসের মধ্যে 2016 সালে দেবরাজ চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্য কেউ ছোটোখাটো নেতা টেতা নন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিচ্ছে দেবরাজ। তারপরে হাজার একটা অভিযোগেও কেউ কেশাগ্র স্পর্শ করতে পারছে না দেবরাজ চক্রবর্তী। তাহলে শুভময়দার কাছে প্রশ্ন থাকবে যে এই ধরনের চরিত্ররাই বাংলার রাজনীতিতে রাজ করেছে, দেবরাজদেরই রাজ। আর দল বদল করলেও এদের কিন্তু কেউ কখনো বিশ্বাসঘাতক বলে না, তাই তো? আমার একটা কিছু বলার দরকার এখন, কিন্তু কিছুই মনে এলো না। ফস করে বলে বসলাম, তাহলে গোবরডাঙ্গা। চুপ কর বলছি, পেলা চুপ কর। টেনিদা দাঁত খিচলো, নিজে 1 নম্বর গোবর গণেশ, গোবরডাঙ্গা লিলুয়া ছাড়া আর কি বা খুঁজে পাবে। মেসমশাই বললেন, থামো থামো, সব নয়, আমি যে জায়গার কথা বলছি কলকাতার লোকে তার এখনো খবর রাখে না। জায়গাটা রাঁচির কাছাকাছি বটে। হাজারিবাগ আর রামগড় থেকে সেখানে যাওয়া যায়, বাস থেকে নেমে গরুর গাড়ি চড়ে মাইল 3 পথ। ভারী সুন্দর জায়গা, শাল আর মহুয়ার বন, একটা লেক রয়েছে, তাতে টলটলে নীল জল, দিনের বেলাতেই হরিণ দেখা যায়, খরগোশ আর বন মুরগি ঘুরে বেড়ায়, কাছেই সাঁওতালদের বস্তি, দুধ আর মাংস খুব সস্তায় পাওয়া যায়, লেকেও কিছু মাছ আছে, 2 পয়সা 4 পয়সা সের। আর সেইখানে পাহাড়ের একটা টিলার ওপর একটা খাসা বাংলো আমি কিনেছি। বাংলোটা এক সাহেব তৈরি করেছিল, বিলেত যাওয়ার আগে আমাকে বেচে দিয়ে গেছে। চমৎকার বাংলো, তার বারান্দায় বসে কত দূর পর্যন্ত যে দেখতে পাওয়া যায় ঠিক নেই। পাশেই ঝর্ণা, 12 মাস তীর তীর করে জল বইছে। ওখানে গিয়ে যদি 1 মাস থাকো, এই রোগা প্যাঁকাটির দল, মানে তৃণমূল কংগ্রেসের কথা বলছিলাম আর কি, সব একেবারে ভীম ভবানী হয়ে ফিরে আসবে। এইখানে আসবে যে মূল প্রশ্নটা, আপনি যে প্রশ্ন করছেন কেন এদের এত দাম, এবার একটু তত্ত্বে আসা যাক। নারায়ণবাবু যেটা আগে লিখে গেছিলেন সেটা হচ্ছে রাজনৈতিক সমাজ এবং সেখান থেকে রাজনৈতিক অর্থনীতি। অর্থনীতির নিচের তলায় পুঁজির কেন্দ্রীভবন। এই যে অভিজিৎ বাবু, কিশোর বাবু, এনারা যে কাজকর্মগুলো করছেন, এইখানে একটা পুঁজির কেন্দ্রীভবন ঘটছে। এখান থেকে যেটা আসে তাকে বলে স্বজন পোষক পুঁজিবাদ। এটা কি? এটা হচ্ছে নন কর্পোরেট ক্রোনি ক্যাপিটালাইজেশন। আমরা যেমন আম্বানি, আদানি, টাটা, বিড়লা, কংগ্রেস থেকে বিজেপি পর্যন্ত বলি, লক্ষ লক্ষ কোটি টাকা যে কেন্দ্রের আমাদের সরকারের টাকা, সেগুলো এই প্রাইভেট কোম্পানিগুলিতে যাচ্ছে, তারা লোন নিচ্ছেন, লোন শোধ করছেন না।
ঠিক একই রকমভাবে তৃণমূল কংগ্রেস বাংলায় একটা এই যে রাজনৈতিক সমাজ থেকে রাজনৈতিক অর্থনীতি বিকেন্দ্রীভূত স্বজন পোষক পুঁজিবাদ থেকে একটা জায়গায় আমাদের পৌঁছে দিয়েছিল, যে সরাসরি লড়াই করেছে কেন্দ্রীভূত কর্পোরেট আধিপত্যের সঙ্গে। অর্থাৎ যখন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল নেতারা হয়তো অনেক সময় ঠিকই বলছেন, লক্ষ লক্ষ কোটি টাকার হিসেব দিচ্ছেন, ঠিক একই সময় তৃণমূল কংগ্রেসের 15 বছরের রাজত্বে লক্ষ লক্ষ কোটি টাকা এই নন কর্পোরেট ক্রোনি ক্যাপিটালিজমের আওতায় গেছে। এবং সমস্ত রাজনৈতিক দল, সিপিএমের কথা খুব একটা জানি না, তাদের নাকি টাকা পয়সার খুব অভাব, কিন্তু কংগ্রেসের অধীরবাবু সরাসরি কিন্তু মাথা নত করেছেন এই দেবরাজ বাবুদের কাছ থেকে। এই যে জায়গাটা অর্থনীতির নিচের স্তরে, যে জায়গার থেকে কিন্তু লুম্পেনাইজেশনের প্রশ্নটাও আসছে, এই লুম্পেনাইজেশন বিষয়টা এখান থেকেই এসছে। তরুণ জ্যোতিদের কাছে কিন্তু প্রশ্ন থাকবে, এই যে ডিম ছোঁড়া চোখের সামনে হচ্ছে, নিশ্চয়ই জনগণের ক্ষোভ, কিন্তু তরুণ জ্যোতিরা কিন্তু আটকাতে পারছে না কড়া হাতে। ওটাও অন্য একটা রাজনৈতিক লুম্পেনাইজেশন, যার সঙ্গে টাকা পয়সার সম্পর্ক এখনো দেখা যাচ্ছে না। এই ডিমের দাম নিশ্চয়ই কয়েক লক্ষ কোটি টাকা নয়। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু খুব পরিষ্কার বুঝতে হবে। তরুণ জ্যোতি ইনভেস্টিগেটিভ জার্নালিজম করলেও দুর্দান্ত হতো, যেভাবে বলেছে, তার ব্যক্তিগত যে কথাগুলো বলেছে, গায়ে কাঁটা দেওয়ার মতো তরুণ জ্যোতি। এবং সত্যিই তো রাজনৈতিকভাবে সকলকে তো বিজেপি হতে হবে না, এখনো অবধি মোটামুটি অনির্বাণ তো আছেন, এক্ষুনি বিজেপি হয়ে যাচ্ছেন না, বাকি তৃণমূলের মোটামুটি সবাই তো না না আপনি যাচ্ছেন না, যাচ্ছেন না, যাচ্ছেন না, জন্মেটা বলা যাবে না, আমিও কিন্তু জানি না আমি জানি, কিন্তু যেভাবে আমি বলছি যে তৃণমূলের যে বড় অংশ মোটামুটি বিজেপির কাছে মুচলেখা তৃণমূল, অনির্বাণ বললেন, আমার একটা অদ্ভুত জিনিস মনে হলো সুমনবাবু, ভারতের রাজনীতিতে কমিউনিস্টদের তো বা বামপন্থীদের তো প্রচুর ভাবনা ছিল, কিন্তু একটা ছোট বামপন্থী আদর্শ নিয়ে প্রায় 777 কোটিখানা দল, একটা দল, তার মধ্যে 3 জন আছেন, তাদের মধ্যে 16খানা ভাব, এইভাবে করতে গিয়ে বামপন্থীরা তো সর্বনাশ করে দিয়েছে এই ভারতবর্ষের রাজনীতিতে। ঠিক একই রকমভাবে কোনো আদর্শ ছাড়া, নীতি ছাড়া, শুধু দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের ওপর দাঁড়ানো একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, যে কতগুলো ভাগে ভাগ হচ্ছে অনির্বাণবাবু, আপনি যখন তৃণমূল কংগ্রেসে কোনটায় আছেন সেটা আপনি ঠিক করবেন। সেখান থেকে যখন এই ইতিহাস যদি কখনো লিখতে যান, আপনাকে কিন্তু সিপিএম, সিপিআই, সিপিআইএমএল এইরকম যে এত কমিউনিস্ট পার্টি, তার বাইরে বেরিয়ে তৃণমূলেরও 77টা দলের নাম লিখতে হবে। এক সেকেন্ড, আমি দেখুন এরপরে খুব স্বাভাবিকভাবে যেদিকে ঘটনা প্রবাহ যাচ্ছে, আমায় ঋতব্রত শিবির কি করলো আজকে দিল্লিতে, কারণ একেবারে সরাসরি সেই নিয়ে অ্যাকশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিয়েছে, সেটা আসতে হবে। কিন্তু তার আগে এমন একটা খবর যেটা নিঃসন্দেহে সবাইকে চমকিত করবে, সেটা হচ্ছে একটা চিঠি, এবং এই চিঠি কোর্টে জমা পড়ল। যে চিঠি এতটাই মারাত্মক যে ফরেন্সিক ল্যাবে অভয়ার ভিসেরা নমুনা যেটা সংগ্রহ করা হয়েছিল সেটা পাল্টে দেয়া হয়। আমরা সত্যি না মিথ্যে আমরা জানি না, কিন্তু একজন প্রাক্তন কর্মীর চাঞ্চল্যকর চিঠি, খুব স্বাভাবিক কারণেই তার পরিচয় ইত্যাদি কোর্টে নিশ্চয়ই দেওয়া হয়েছে, আমার এখান থেকে সেটা ডিলিট করে দেওয়া হয়েছে, তিনি এই মুহূর্তে প্রকাশ্যে আসতে চান না। কিন্তু নিঃসন্দেহে তথ্য প্রমাণ, যেটা অভয়া মামলা আমরা প্রত্যেকে জানি প্রথম দিন থেকে, সেটা মা বাবাকে আত্মহত্যা করেছে বলা থেকে, সেটা ওই যে একেবারে সেমিনার রুম সংলগ্ন বাথরুমের দেয়াল ভেঙে দেয়া থেকে, এমনকি আরজি করের হামলাও একেবারে একটা সুতোয় বাঁধা আছে বলে মনে হচ্ছিল, তার এর থেকে বড় মারাত্মক প্রমাণ যদি এটা সত্যি হয় আমাদের সামনে আর আসেনি। ঠিক কি আছে চিঠিতে আমি একবার এইখানে দেখাবো। দেখুন, চিঠিতে লেখা আছে যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস দল তারা এই ব্যাপারটায় তার নির্দেশ ছিল যে ট্যাম্পারিং করতে হবে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর নতুন করে খোলা হয়েছে আরজি কর ফাইল। এই প্রেক্ষাপটেই চাঞ্চল্যকর দাবি করল আরজি কর মেডিকেলের নিহত চিকিৎসকের পরিবার। বৃহস্পতিবার আদালতে একটি চিঠি পেশ করেন তারা, যেখানে রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির প্রাক্তন কর্মী বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি লিখেছেন, অভয়ার ভিসেরার নমুনা কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ও সিবিআইয়ের কাছে পাঠানোর আগে মুখ্যমন্ত্রী ও তৃণমূলের নির্দেশে রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে তা বিকৃত করেন 3 জন অফিসার। 2024 সালে আরজিকর কাণ্ড যখন ঘটে, সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা পরিকল্পিতভাবে আগে থেকেই এগুলো ব্যবস্থা করা ছিল সমস্ত কিছু। তারাই ট্যাম্পারিংটা মূল অভিযুক্ত। আমরা চাইবো যে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক, তাদেরও ডেকে সিবিআই জিজ্ঞাসাবাদ করুক। এই ব্যাপারটা সিবিআইকে দেখার জন্যই আদালতে জমা দেওয়া হয়েছে। সিবিআইকে বলা হোক যেন অর্ডার দেন, যে ঠিকঠাক মতো দেখেন। বৃহস্পতিবার কোর্টে পেশ করা এই চিঠিতে আরও দাবি করা হয়েছে, তৃণমূল জমানায় শয়ে শয়ে নিহত সিপিএম বা বিজেপি কর্মীর ক্ষেত্রে ভিসেরার নমুনা বিকৃত করা হয়েছে।
ভিসেরা নমুনার সঙ্গে বাইরে থেকে কিছু মেশানো হয়েছে, ইচ্ছাকৃতভাবে পরীক্ষার ফলাফলে কারচুপি হয়েছে। প্রথম থেকেই বলেছি এটা নতুন নয়, এটা সেই তখনকারই ঘটনা। নমুনা যে সংগ্রহ করা হয়েছিল সেগুলো পড়েছিল এবং যারা নমুনা সংগ্রহ করেছিল তাদের কোনো গ্লাভস পরা ছিল না, মানে নিয়ম মেনে কিছুই হয়নি। তাই বলে নিয়ম যে ওরা জানতেন না সেটা নয়, জেনে শুনেই নিয়ম ভঙ্গ করেছেন ওনারা, ইচ্ছাকৃত করা হয়েছে। বিচারক বলে দিয়েছিলেন, বিচারপতিরা, যে ডিনার থেকে শুরু করে ক্রিমিয়েশন পর্যন্ত আবার নতুন করে তদন্ত করে দেখা হোক। সেই যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তারা একেবারে ভোগাস, সেটা আমি বলছি না, বলেছেন বিচারপতিরাই, যে এই রিপোর্টে কিচ্ছু নেই। বৃহস্পতিবার শিয়ালদা আদালতে এসিজিএম এর এজলাসে চিঠিটি জমা দেয় আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের পরিবার। সবকিছু নিয়ে তদন্ত হবে, যারা অন্যায় করেছেন, এ ভয়ানক অভিযোগ, এ যদি প্রমাণিত হয়, তিনি যেই হন না কেন, তার যাই ক্ষমতা থাক না কেন, তাকে জেলেতে পৌঁছতে হবে। সত্যের জন্য যে কোনো বিষয়ে নতুন কিছু এলেই সেটা তদন্তে নিশ্চয়ই কাজে লাগানো উচিত, কিন্তু এই ধরনের ক্ষেত্রে যেটা রাজনৈতিক বিরাট ইঙ্গিতবাহী এবং প্রভাবপুষ্ট, সেই রকম কোনো চিঠি, মানে সেই চিঠি যিনি লিখছেন তার উদ্দেশ্য, তার বিশ্বাসযোগ্যতা, বা তিনি কিসের ভিত্তিতে লিখছেন, তিনি কি টিমটায় ছিলেন, তিনি আদৌ টিমটায় ছিলেন কি না, তার কাছে কি প্রমাণ আছে, নাকি তিনি হঠাৎ বাজার গরম করে দিতে এগুলো লিখে দিলেন, একটা স্পর্শকাতর ইস্যু, আবেগের জায়গা, সেগুলো খতিয়ে দেখা উচিত। আরজিকর ফাইলস খুলে ইতিমধ্যেই 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। এবার এই চাঞ্চল্যকর অভিযোগের প্রেক্ষিতেও কি তদন্ত হবে, তাতে কি কোনো নতুন তথ্য সামনে আসবে, সেটাই দেখার। ব্রতদীপ ভট্টাচার্য, সমীরণ পাল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আগে বিষয়টা পরিষ্কার হয়ে নেওয়া দরকার, ঠিক কী হয়েছে। এই চিঠিতে লেখা হচ্ছে যে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বা সিএফএসএলে যাওয়ার আগে বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে রাখা ছিল, সেইখানে 3 জন আধিকারিক এই নমুনা বিকৃত করে এবং দাবি করা হয়েছে যে অভয়ার ফরেন্সিক পরীক্ষার জন্য এই ভিসেরা নমুনাগুলো মুখ্যমন্ত্রী বা তৃণমূলের নির্দেশে বিকৃত করেন 3 জন অফিসার। এখানে অভিযোগ শেষ হচ্ছে না, বলছে এই রকম 100রও বেশি ভিসেরা স্যাম্পেল এর আগে বিজেপি বা সিপিএম ওয়ার্কারদের, যেগুলো তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারত, তৃণমূলের জামানায় এইখানে এই নমুনাকে নষ্ট করা হয়েছে। আমি বলছি, কতটা বিশ্বাসযোগ্য আপনার কাছে নজরুলদা, সম্ভব? দেখুন, অসম্ভব নয়, কিন্তু পুরো পদ্ধতিটা যেভাবে বলা হচ্ছে, আমার পুলিশ জীবনের যে অভিজ্ঞতা আছে, যে ধরুন পুলিশের লোকেরাই এই স্যাম্পলগুলো সংগ্রহ করবেন, তারপর তারা, যে আমার যেটা সব থেকে আপত্তি লাগছে, যে স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাব সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠাচ্ছে, এরকম তো হওয়ার কথা নয়। ঠিক ঠিক। আর একটা জায়গায় এটা বলছে 9 তারিখে নেওয়া হয়েছে, কালেক্ট করা হয়েছে, 13 তারিখ 4 দিন পর গেছে। আমি বলছি যে এবং তার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা আধিকারিকরা দিতে পারেননি, এ তো ভিসেরা নষ্ট হয়ে যাওয়ার কথা। শুধু ভিসেরা নয়, ধরুন যে সেদিন এইরকম কেসে এখন পর্যন্ত কোনো আই উইটনেস সামনে আসেনি, তাহলে একমাত্র ফরেন্সিক এভিডেন্সের উপরে সাজা হবে বা হবে না? ঠিক। তো তাহলে প্রাথমিকভাবে যে এভিডেন্সগুলো পাওয়া যাবে সেটা মেয়েটির শরীর থেকে, একদম। তো যেমন মেয়েটির শরীর থেকে ভ্যাজিনাল সব কালেক্ট করা হয়েছিল পোস্টমর্টমের সময়। তো এই যে এটা পুলিশের ট্রেনিং যারা নিয়েছে, এটা একটা তাপমাত্রায় সেটা সংরক্ষণ করলে তবেই তার স্পার্ম বা সিমেন সেগুলো পাবে, কিন্তু সেগুলো ওখানে ফেলে রাখা হয়েছিল আমি যতটা তখন জেনেছি। তো এই যে তারপরে এখন যেটা বলছে, এটা তো খুবই মারাত্মক কথা, যে এখানে যেটা মনে হচ্ছে যে আমার পুলিশের যে লোকেরা তদন্ত করছিলেন তারা এই স্যাম্পলগুলো সংগ্রহের কাজটা জানতেন না, ফলে তারা ফরেন্সিক সায়েন্স ল্যাবের লোকদেরকে নিয়ে এসে সেগুলো কালেক্ট করিয়েছেন, যেগুলো পুলিশের লোকদের কথা ছিল। জানতেন না নাকি জেনে নষ্ট করিয়েছেন, এও তো প্রশ্ন উঠবে। দেখুন, তাহলে তো তারা নিজে হাতে নষ্ট করবেন,
ফরেন্সিক সায়েন্সের কিন্তু লোকদেরকে আপনি, আবার সাক্ষী রাখবেন কেন? টালা থানার ওসিকে জেল খাটতে হলো তো এই মামলাতেই। জেল খাটতে হয়নি, হাজত খাটতে হাজত হয়েছে। খাটতে হয়েছে। আমার ওটাতে তো আপত্তি আছে। সিবিআই একটা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি, ঠিক, এখানে আমি একমত আপনার। যদি এই ওসির বিরুদ্ধে বা প্রিন্সিপালের বিরুদ্ধে কোনো প্রমাণ না পেয়ে থাকে তাহলে তাদেরকে অ্যারেস্ট করলেন কেন? আর যদি প্রমাণ পেয়ে থাকেন তাহলে চার্জশিট দিলেন না ঠিক, কেন? এবং নির্দিষ্ট মানে খবরটা কি নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট দিতে পারেননি বলেই তো ছাড়া পেয়েছে। আমি তরুণ জ্যোতির কাছে যাবো, নির্দিষ্ট সময়ের পরেও চার্জশিট পরেও দিতে পারেন। চার্জশিট দিতে পারেন, অ্যাবসলিউটলি। এটা 7 দিন তো chance- দূরের কথা, আমি এটা- বলছি অভয়া সত্যি খুব অভাগা। আমি বলছি প্রথম মুহূর্ত থেকে প্রমাণ লোপাটের অভিযোগ, প্লেস অফ অকারেন্স থেকে বাথরুম ভাঙা থেকে সর্বত্র, এবং এখন এই মারাত্মক অভিযোগ। এবং এইটা যদি প্র্যাকটিস হয়, আমি বলছি 100 বাদ দাও, একটা ঘটনাতেও যদি হয় যে একজন বিজেপি কর্মী বা একজন সিপিএম কর্মীর তার সংগৃহীত ভিসারা এই পদ্ধতিতে বিনষ্ট করা যায়, এতে কেস তো দফা রফা হয়ে যাবে। সুমনদা, তোমার হলুদ রঙের টাইটা বেশ ভালো, ব্যাপারটা কিছুটা এরকমই। হ্যাঁ। ওটা হলুদ না, আমি যদি ঠিক। বলি হলুদ হয়ে যাবে না। সেম এখানে চেঞ্জ হয়েছে, কারণ পুরোটাই দাঁড়িয়েছিল ফরেন্সিক এভিডেন্সের ওপর। একদম। তোমার জাজমেন্টটা মনে আছে? জাজমেন্ট যখন যেনকে হলো সেনকে এখানেই বসে আমি বলেছিলাম, জাজমেন্টে আমি চমকে গেছিলাম, একজন জাজ এরকমভাবে কি ক্যাজুয়াল কেউ লিখে দিতে পারেন। ছিল হচ্ছে মিক্সড ডিএনএ পাওয়া গেছিলো এবং তার জাস্টিফিকেশন দিয়েছিল সিজার্স যেগুলো ছিল সেগুলো প্রপারলি স্টেরিলাইজ ছিল না, এবং যে ডাইসেকশন ট্রেটা ছিল স্টেরিলাইজ ছিল না। ওরকম একটা কেস পুরো কলকাতা খেপে আছে, পুরো দেশ খেপে আছে ইনসিডেন্টের ওপর। ওই মোমেন্টে সন্ধ্যাবেলা পোস্টমর্টম হচ্ছে, তাও এএসআই লেভেলের একজনের কনসেন্টে, সেটাও ইলিগাল। সেইখানে দাঁড়িয়ে তাড়াতাড়ি করতে হবে না তো আগুন জ্বলবে, নির্মল মাঝি মনে হয় গিয়ে বলেছিল। তো সেখানে দাঁড়িয়ে নির্মল ঘোষ তো সেখানে দাঁড়িয়ে মিক্সড ডিএনএটা আসলো, সিজার স্টেরিলাইজ নয়, তারপর মিক্সড মানে ডাইসেকশন স্টেটা স্টেরিলাইজ না। ইজ ইট এ জোক? ফার্স্ট কোশ্চেন। সার্কাস চলছিল ওখানে, আরও বন্ধু বান্ধব কাকিমারা পরেও বলেছেন, বন্ধু বান্ধব আমরা লেম্যান, আমি ফরেন্সিক কি বুঝবো, ফিরদৌসাও বা কি বুঝবে, যারা ডক্টর তাদের সাবজেক্টের মধ্যে ফরেন্সিক মেডিসিন থাকে। হ্যাঁ, তো তারা দাঁড়িয়ে ওখানে যারা বড় বড় বিপ্লবী ছিল চেস্ট মেডিসিনেও, কারণ কী হয়েছে না হয়েছে তারা তো এক্স্যাক্টলি জানবেন, অনেক অনেক বিপ্লব দেখিয়েছিল পরে, তারাও বলতে পারলেন না যেটা এইভাবে হয় না। কীভাবে হলো? এফএসএল এর ছবিগুলো যেগুলো বেরিয়েছিল মারাত্মক ছবি ছিল, ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকজনকে দেখলাম ঘিরে ধরে ওখানে আছে। কি করছিল তারা? সিবিআইয়ের গাফিলতি আছে। আমার তো মনে হয় ওগুলোকে অ্যারেস্ট করে, এখন 3rd ডিগ্রি হয় না, 3rd ডিগ্রি মাঝে মাঝে হওয়া উচিত ছিল। ওই স্পেয়ার দ্য রড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড হয়ে যায় মাঝে মাঝে, মাঝে মাঝে দরকার আছে সেটার। ওই মানে রিফর্মেটিভ থিওরি ইজ অ্যাবসলিউটলি ফেলিওর। আবার ডিটারেন্ট থিওরিও আমি বলছি না, মাঝে মাঝে কিছু আনা মাঝে মাঝে দরকার, কারণ কিছু কুকুর আছে যারা মুগুর না পেলে শুধরায় না। ওখানে তারা কি করছিল, এফএসএল ডিপার্টমেন্টের লোক কি করছিল, এই প্রশ্নের উত্তর এখন পাওয়ার কথা। এখন তোমরা সেই ফাইল আবার খুলেছো। আমি ফিরদৌসের কাছে যাবো। ফিরদৌস, আমি বলছি যে শুধু যদি বয়ান দেখো, প্রথমে হাসপাতালের কেউ বলেছিলেন অভয়ার মাকে যে মেয়ে লাল চাদর গায়ে দিয়ে ঘুমোচ্ছে, যখন বডি পাচ্ছেন তখন সবুজ চাদর। ভাইরাল ভিডিওয়ে দেখা যাচ্ছে, সে ভিডিও আমরা কোনোদিন দেখাইনি কিন্তু আমরা প্রত্যেকে দেখেছি, নীল চাদর গায়ে দেয়া ছিল। আমি বলছি তারপরে ভিসেরা নমুনা বিকৃত হওয়া, আপনি প্রথমেই ভাবুন যে দেখুন একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার স্থল থেকে তো সেখানকার এভিডেন্স প্রকিওর করবে। আপনারাই প্রথম ছবি রিলিজ করলেন কি যে ঘটনাস্থল বলে সেই সময়ে পুলিশ যেটাকে মনে করছে 40 জন সেখানে অন্তত 40 জন দাঁড়িয়ে আছে। তাহলে সেখান থেকে যে এভিডেন্সগুলো কালেক্ট করবে সেই এভিডেন্সগুলোর স্যাংটিটি নিয়ে প্রথমেই তো প্রশ্ন আসবে। এবং কলকাতা পুলিশ মিথ্যে পরিচয় দিচ্ছে, মিথ্যে পরিচয়। অভিক দেখে বলছেন যে ফরেনসিক বিশেষজ্ঞ। দেখুন এই ফরেনসিক বিশেষজ্ঞকে এটা কলকাতা পুলিশ জানতো না, এবং সেটা এই যে 40 জনের ছবি রিলিজ হয়ে যাওয়ার পরে কোথাকার বর্ধমান মেডিকেল কলেজের একজন চিকিৎসক সকালবেলায় এসে পৌঁছে গেলেন, তাকে আবার তার পরিচয় গোপন করতে হচ্ছে। সেখান থেকেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে বেসিক্যালি উদ্দেশ্য কি ছিল। আপনি এই কতগুলো এই অভয়াকাণ্ডে কতগুলো ঘটনাক্রম একটু লক্ষ্য করুন। সকালবেলায় প্লেস অফ অকারেন্সে এতজন মানুষের সহাবস্থান, ঘটনা যেখানে ঘটেছে সেটা হচ্ছে একটা হাসপাতাল, সেই হাসপাতালে এই ঘটনা ঘটার জন্য এত মানুষ এগ্রিভ হয়ে গেল, গোটা সমাজ এগ্রিভ। ভাবুন সাধারণভাবে হাসপাতালে ভাঙচুর কখন হয়? যখন একজন ডাক্তারবাবু সে ভুল চিকিৎসা করেছে, একজন মারা গেছে, বা রোগীকে নিয়ে এসেছে চিকিৎসা হচ্ছে না। এখানে ডাক্তারবাবুই আক্রান্ত,
হাসপাতাল ভাঙচুর করছে। এবং আপনাদের মনে থাকবে দুটো খুন ধর্ষণের তদন্ত কিন্তু সিবিআই করছিল, আর হাসপাতাল ভাঙচুরের তদন্ত কিন্তু কলকাতা সেই সময় থেকে আজ পর্যন্ত কিন্তু কলকাতা পুলিশই করছে। এখনো পর্যন্ত হাসপাতাল ভাঙচুর কেন করা হয়েছিল, কি উদ্দেশ্যে করা হয়েছিল, তার কারণ আপনারা ইভেন সব গোল গোল করে ছবি দেখাচ্ছিলেন যে এরা তোমার একদম অডিওটা মনে আছে যে দোতলায় চল তিনতলায় চল, মানে টার্গেটেড অ্যাটাক ছিল, তার টার্গেটেড অ্যাটাক। এবার ভাবুন তাদেরকে জিজ্ঞাসা করে যে আচ্ছা বাবু তোমাদেরকে এই যে বিভিন্ন জায়গা থেকে নিয়ে হাসপাতাল ভাঙচুর করতে কে পাঠিয়েছিল, এইটা অ্যাসার্টেন করতে খুব বেশি সময় লাগে। তারপরে তাদের সেই মাথাকে ধরে যে অ্যাকচুয়ালি ওখানে ভাঙচুর করতে কে পাঠিয়েছিল এটা করতে বেশিক্ষণ সময় লাগে না। ফলে যারা ধরা পড়েছিল ফিরদৌস তোমার মনে থাকবে মুহূর্তে প্রায় মানে কয়েক ঘন্টার মধ্যে প্রথম চার্জশিটে এভিডেন্স ট্যাম্পার করার জন্য কলকাতা পুলিশের আধিকারিককে কিন্তু হাজতে নেওয়া হলো, কিন্তু তারপরে যে সেই এভিডেন্স ট্যাম্পার কিভাবে হলো সেটা নিয়ে কিন্তু খুব বেশি কিছু আমি অন্তত পক্ষে জানতে পারিনি। আপনি জানতে পারলে বলবেন নিশ্চয়ই। আচ্ছা, একটু আগে তরুণ বললো যে ইজিটা জোক, ও যে জাজমেন্টটা নিয়ে বলছে ঠিক কথা। সেই জাজমেন্টটা যদি ইজিটা জোক হয়, সেই জাজমেন্টটা যে চার্জশিটের ওপর দাঁড়িয়ে করা সেটা কি জোক নয়? সেই চার্জশিটটা কারা বানিয়েছিল? সেটা তো সিবিআইয়ের বানানো চার্জশিট। যে দেখুন যে দক্ষতার গোয়েন্দাদের আমরা মিডিয়া ট্রায়ালে দেখেছি বা মিডিয়ার ইনভেস্টিগেশনে দেখেছি, তারা গিয়ে সিবিআইকে কেন বলে না? সিবিআই কেন সেই দক্ষতা তাদের ইনভেস্টিগেশনে দেখাতে পারে না? যে দাবি যে রাজ্য পুলিশ সহযোগিতা করেনি, উল্টোটা করেছে ইত্যাদি ইত্যাদি, একটা কথা সিবিআই কেন বলে না? আমি তো বুঝি না। আজকে আমি খবর একটু আগে দেখছিলাম, এই চিঠিটার যে কথাটা আমি উল্লেখ করলেন, চিঠিটা প্রথম 16 তারিখ এবং 23 তারিখ পরপর দুদিন সম্ভবত একটা জায়গায় তথ্যটা ঠিক করে নাও। সেটা হচ্ছে রাজ্য সরকার অসহযোগিতা করেছে, সিবিআই সুপ্রিম কোর্টে অন্তত 3 দিন গোটা দেশের লোক দেখেছে বলেছে তো। এবার এমনকি এভিডেন্স নষ্টের কথা বলেছে, দিনের পর দিন একদম তুষার মেহতা বলেছে, এমনকি ফুটেজ দেওয়া হয়নি বলে হয়েছে তো। তারপরে যে চার্জশিট, তারপরে গিয়ে চার্জশিটে কি সেটা সে লিখেছে? চার্জশিটে সে কি লিখছে? চার্জশিটে তো সে নিজে সিবিআই প্রসিকিউশন হিসেবে দাবি করছে যে একজন সঞ্জয় রায় সেই হচ্ছে দোষী। এই দাবির তো অন্য কেউ করেনি। শেষ করতে দাও ভাই, তাহলে সে বলতে পারতো যে এই জায়গায় আমরা তথ্য প্রমাণ উপযুক্ত পাচ্ছি না, আমরা এখন ইনভেস্টিগেশন কন্টিনিউ করব। আর এখানে আজকে অভয়ের মা নিজে বলেছেন যে 16 তারিখ চিঠি পেলাম, সিবিআই কে জানিয়েছি, 23 তারিখ চিঠিটা আবার পেয়েছি, মানে মে মাসের এই বছরের আবার জানিয়েছি, সিবিআই কিচ্ছু করেনি। এটা তোমার সঙ্গে একটা জায়গায় একটুও দ্বিমত হবো না, সেটা হচ্ছে সিবিআই তদন্ত নিয়ে 100টা প্রশ্ন আমার আছে। হ্যাঁ শুনুন, দেখুন তৃণমূল ক্ষমতায় আসার সময় তো কুপন কেলেঙ্কারি দিয়ে শুরু, তারপর 2016 নির্বাচনের আগে প্রচুর এই ধরনের দুর্নীতির অভিযোগ এবং ক্রমাগত এটা চলতে থেকেছে। এবার প্রশাসনিক ব্যবস্থাটা যখন এই লুম্পেনাইজেশনের ফলে ভেঙে পড়ে, তখন একটা জায়গায় দাঁড়িয়ে শুধু অভয়ের বিষয়টি নয়, চাকরি বাকরি থেকে সব কিছু এবং সব জায়গাতেই যদি রাষ্ট্র ব্যবস্থা কোনো কিছু প্রমাণ না রেখে সব কিছু গুলিয়ে দেয়, অর্থাৎ ধরুন একটা কম্পিউটার আছে, তার যিনি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর তিনি সব ফাইল মুছে দিচ্ছেন, তার কাছে তো সবারই অ্যাকাউন্ট অ্যাক্সেস করা যায়, ফলে এই সারদাতেও তো এইটাই একই ধরনের ঘটনা ঘটেছে। এবার তাহলে এর সমাধান কি করে হবে বিজ্ঞান ভিত্তিক ভাবে এই অনিশ্চয়তা এবং অসম্পূর্ণতার মধ্যে? না এখানে কিন্তু ব্যক্তিগতভাবে একটা গন্ডগোল হচ্ছে। আমি ধরে নিলাম আপনার কথা অনুযায়ী তৎকালীন কলকাতা পুলিশ অমুক তমুকের নির্দেশে সব মুছে দিয়েছে, সেক্ষেত্রে সিবিআই পুলিশ রাষ্ট্র ব্যবস্থা সবাই রাষ্ট্র ব্যবস্থা, তার মধ্যে সিবিআই কেও ধরছেন কি? রাষ্ট্র ব্যবস্থাই বলছি, প্রধানমন্ত্রীকেও ধরছেন। না রাষ্ট্র ব্যবস্থা ক্লিয়ারলি বলুন। দেখুন না, ক্লিয়ারলি বলার জন্য আমি যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছি, আপনি আমার মুখে তো নরেন্দ্র মোদী বোঝাতে বসাতে পারেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি হয় তাহলে সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায় করেন। রাষ্ট্র ব্যবস্থা কে ইনক্লুড, যেটা তরুণ বললো যে কলকাতা পুলিশ ঠিক কাগজ যদি না দিয়ে দেয়নি, তাহলে সিবিআই কেন বলেনি যে কলকাতা পুলিশ আমাকে ঠিক কাগজ দেয়? কথা বলছেন, এটাকে একটু গুরুত্ব দিয়ে দেখা দরকার। দেখুন, নরেন্দ্র মোদী বলেননি যে পুলিশ কমিশনারের সঙ্গে আমি দুপুর রাত পর্যন্ত কনভারসেশন ছিলাম। উনি আইনটা এটা জানবেন যে পুলিশ কমিশনার হোম সেক্রেটারির অধীনে কাজ করেন, হোম সেক্রেটারি পুলিশ মন্ত্রীর হোম পুলিশ ডিপার্টমেন্টের লোকের সঙ্গে কাজ করেন। সিবিআই সরাসরি পিএম এর দপ্তরের অধীনে কাজ করেন। দিন না, পুরোটা বলুন। আমি বলছি তো পুরোটা বলুন। সিবিআই যার আন্ডারে কাজ করে সেটা পুলিশ মন্ত্রী যদি পুলিশ কমিশনারের কাছ থেকে কিছু জানতে চান তাহলে সেটা হোম সেক্রেটারির মাধ্যমে জানতে হবে, আর পুলিশ কমিশনারও যদি পুলিশ মন্ত্রীকে কিছু জানাতে চান সেটা হোম সেক্রেটারির মাধ্যমে যেতে হবে। তবুও আমি ধরে নিলাম যে একটা জরুরি অবস্থা ফোন করলেন,
কিন্তু পুলিশ মন্ত্রী যখন বলছে যে দুপুর রাত পর্যন্ত আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলছিলাম, তো তিনি যে অপরাধ করছিলেন সে ব্যাপারে কোনো আর সন্দেহ থাকতে পারে না। আমাদের সব মনে আছে, আমরা ভুলে যাচ্ছি এনকে রাত দখল ছিল, রিক্লেম দ্য নাইটস মামলা হাইকোর্টে চলছে তখন, ওই সময় হঠাৎ করে ভাঙচুর। আমরা ভুলে যাচ্ছি সেমিনার রুম ভাঙচুর, আমরা ভুলে যাচ্ছি যে হঠাৎ করে ওই সন্ধ্যাবেলা অদ্ভুতভাবে পোস্টমর্টম ইলিগেলি, রুল না মেনে। সেকেন্ড, কারণ পারমিশন নিয়ে সন্ধ্যাবেলা হয়, তো এ স্যারের পারমিশনে হয় না, এবং 3 জন সই করে বাথরুমের দেয়ালটা ভাঙা, কি প্রয়োজন ছিল? অদ্ভুতভাবে তাড়াতাড়ি বডিটাকে পুড়িয়ে দেওয়া, কারণ এই কেসটায় বডিটা ছিল মেইন এভিডেন্স। বেশ, আমি আমি প্রথমে যেটা বললাম, সত্যি অভাগাই ছিল। তার কারণ প্রথম মুহূর্ত থেকে একটা তদন্ত, একটা ধর্ষণ এবং খুনের তদন্তে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে স্তরে স্তরে, একবার নয় বারবার, একটা ঘটনায় নয়, প্রত্যেকটা ঘটনায়। দেখুন, যে পোস্টমর্টম করতে 4 ঘন্টা লাগবে কিন্তু সেটা 1 ঘন্টায় অপূর্ব বিশ্বাস করে দিলেন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসকের ভিসেদার নমুনা বিকৃত করা হয়েছে মুখ্যমন্ত্রী বা তৃণমূলের নির্দেশে। স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির প্রাক্তন কর্মী পরিচয় দিয়ে অভয়ের মা বাবাকে পাঠানো একটি চিঠিতে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। বৃহস্পতিবার সেই চিঠি তারা আদালতে পেশ করেছেন। আরজিকর কাণ্ডে অবশ্য প্রমাণ নষ্টের চেষ্টার অভিযোগ এই প্রথম নয়, শুরু থেকেই বারবার এই অভিযোগ সামনে এসেছে। শুরুটা হয়েছিল তড়িঘড়ি মৃতদেহ সৎকার দিয়ে। যে নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, এরা দ্রুত নিয়ে আমার মেয়ের দেহটাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। এবং সেদিন আমরা দেখেছিলাম আমার মেয়ের দেহটা যখন চুল্লিতে ঢুকে গেছিল, তখন আমাদের লোকাল এমএলএ যে সে আমাদের এই সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েল ডান বয় বলছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছিল ঘটনার পরই সেমিনার হল অর্থাৎ ঘটনাস্থলে ভিড় করে দাঁড়িয়েছিলেন অনেকে। মৃতার মা বাবা অভিযোগ করেছিলেন ঘটনাস্থলে বহিরাগতদের অবাধ প্রবেশাধিকার থাকলেও তাদের যেতে দেওয়া হয়নি। ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে, আমাদের কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এটা কি কারণে? এই প্রশ্নটা আমার উত্তর চাই। আরজিকর মেডিকেল থেকে মৃতদেহ উদ্ধারের 5 দিন পরই 14ই আগস্ট রাতে হাসপাতালে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী, যাদের মুখে শোনা গেছিল ঘটনাস্থল অর্থাৎ সেমিনার হলের দিকে যাওয়ার কথা। ইমার্জেন্সি বিল্ডিং এর 4 তলায় যে সেমিনার হলে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল, তদন্ত চলাকালীন তার ঠিক উল্টো দিকের ঘরে ভাঙচুর করে শুরু হয়ে গেছিল সংস্কার। 2024 সালের 22শে আগস্ট সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ অবধি বলেছিল ঘটনার তথ্য প্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে। খুনের জায়গা থেকে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা থেকেই যাচ্ছে। আমাদের প্রশাসনিক ক্ষমতার অধিকারী মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে আমার কথাতেই সব হয়, তার মানে ওনার কথাতেই সবকিছু হয়েছে। যে অফিসাররা এই দায়িত্বে ছিলেন তাদেরকেই যদি জিজ্ঞাসাবাদ ভালো করে করেন, আমার মনে হয় এটা উঠে আসবে প্রকৃত সত্যটা। যতই রাজনৈতিক পরিবর্তন হোক, রাজনৈতিক ক্ষমতায়ন হোক, মানুষ কিন্তু বিচারের আশাতেই এখনো বসে আছে। এবার সামনে এলো আরো চাঞ্চল্যকর অভিযোগ। সত্যের জন্য যে কোনো বিষয়ে নতুন কিছু এলেই সেটা তদন্তে নিশ্চয়ই কাজে লাগানো উচিত। সেই চিঠি যিনি লিখছেন তার উদ্দেশ্য, তার বিশ্বাসযোগ্যতা, তার কাছে কি প্রমাণ আছে, নাকি তিনি হঠাৎ বাজার গরম করে দিতে এগুলো লিখে দিলেন, একটা স্পর্শকাতর ইস্যু, আবেগের জায়গা, সেগুলো খতিয়ে দেখা উচিত। এইসবের পিছনে আসল মাথাকে তা কি তদন্তের সামনে আসবে সেটাই দেখার। ঝিলাম করঞ্জাই, আশাবুল হোসেন ও শিবাশিস মৌরিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।